আমাদের আজকের নিবেদন প্রচ্যুত গুপ্তের লেখা শিশুদের জন্য গল্প অর্জুন। বড় মাও বললেন, তোমাদের এবার বাঘ দেখিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। মা হেসে বলল, দাদা, সুন্দরবন নিয়ে যাওয়ার সময় সকলে এরকম বলে, শেষ পর্যন্ত কটা হরিণ ছাড়া কিছুই দেখা যায় না। আমি যখন কলেজে পড়েছি, তুমি বাঘ দেখাবে বলে বাড়ি শুদ্ধ সবাইকে সুন্দরবন টেনে নিয়ে গিয়েছিলে, সেবার হরিণও দেখতে পাইনি, তোমার মনে নেই? বাবা মায়ের থেকেও জোরে এসে বলল, সে দীপু আর কি করবে বলো, বাঘেরা যদি ওর কথা না শোনে, তারা তো আর পোষা বেড়াল নয় যে ডাকলেই মিমিউ করে চলে আসবে। হাসি চাপটা গায়ে মাখল না বড় মামা, বলল, জামাইবাবু, জঙ্গলে বাঘ দেখা একটা ভাগ্যের ব্যাপার, একে বলে টাইগার লাক। এই লাক সবসময় ক্লিক করে না, যখন করে তখনই শুধু বাঘ দেখা যায়। আমার কেমন জানি মনে হচ্ছে এবার আমাদের লাক ক্লিক করবে, তাছাড়া বহু বছর ওদিকটায় যায়নি। সোফার একপাশে বসে ছোট মাসি মন দিয়ে উল বুলছিল। উলের কাঁটা থেকে মুখ না তুলে বলল, বড়দা, তোর মনে হওয়ার জন্য গায়ে ব্যথা করাতে রাজি নই, গ্যারান্টি কি যে বাঘ দেখা যাবে? ছোট কাকা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাঘ দেখার জন্য খরচা করে সুন্দরবন পর্যন্ত যাওয়ার দরকার কি? অ্যানিমেল প্ল্যানেট চ্যানেল খুলে বসলেই তো মিটে যায়। ঘন্টায় ঘন্টায় ওর বাঘসিংহ দেখাচ্ছে, এখন খুললে এখনও পাবে। বৌদি, তুমি বরং বেশি করে তেলে ভাজার ব্যবস্থা করো, তেলে ভাজা সহযোগী টিভিতে বাঘ দেখা যাক। বাবা বলল, সত্যি কথা বলতে কি দীপু, এত বয়স হয়ে গেল আমার, আমি কিন্তু এখনো পর্যন্ত একজনকেও পেলাম না যে সুন্দরবনে গিয়ে বাঘ দেখে এসেছে। মেজদি ম্যাগাজিন পড়ছিল, হাত তুলে বলল, এমন লোককে আমি দেখেছি। মা বলল, কাকে দেখেছিস? সত্যি সত্যি বাঘ দেখেছে? মেজদি বলল, রাই দেখেছে। রাই আমাদের সঙ্গে কলেজে পড়ে, সে গত বছর এরকম শীতে সুন্দরবন গিয়েছিল, 2 দিনের ট্যুর। ফিরে এসে বাঘের ফটো দেখালো, ওর ডিজিটাল ক্যামেরায় তোলা। ছোট কাকা ভুরু কুচকে বলল, বাঘটা কি করছিল রুমকি? নদীতে সাঁতার কাটছিল? মেজদি কাজ ঝাঁকিয়ে বলল, সাঁতার কাটবে কেন? সুন্দরবনের সব বাঘ কি সাঁতার জানে? রায়ের ফটোর বাঘ বসেছিল, বসে বসে হাই তুলছিল। ছোট কাকার মন থেকে সন্দেহ গেল না, বলল, তুই ফটোটা ভালো করে দেখেছিলি? আজকাল খুব ফটোর কেরামতি হয়, হয়তো বই থেকে তুলে ফটোশপে বানিয়ে ফেলেছে। তোরা তো আবার ফটোশপ কি জানিস না? মেজদি চোখ বড় বড় করে ঝাউড়া গলায় বলল, ওমা, ফটোশপ কি জানবো না? কম্পিউটারের এই প্রোগ্রাম এখন ছেলে মানুষরা অপারেট করতে পারে। তাছাড়া রায় ফটোর কেরামতি করতেই যাবে কেন? সে তো আলিপুর চিড়িয়াখানা থেকে ছবি তুলেছে। 3 বছর আগে ওই বাঘকে সুন্দরবনের গ্রাম থেকে তাড়া হয়েছিল। বাবা হেসে বলল, তাই বল, তাহলে সুন্দরবন ট্যুরে গিয়ে দেখা হলো বলছিস কেন? মেজদি গম্ভীর গলায় বলল, ওরা সুন্দরবন ট্যুরের সঙ্গে আলিপুর জুটাও ঘুরে নিয়েছিল, প্যাকেজ ট্যুর। তাহলে তো সুন্দরবন বেড়া থেকেই বাঘ দেখা হলো না? এবার সকালে হু হু করে হেসে উঠল। বড় মা বলল, হাসি কথা নয়, আমার মন বলছে এবার বাঘ দেখতে পাবো। বড় মামি ঠোঁটবে কি বলল, উনি একেবারে বিরাট বাঘ জ্যোতিষে এসেছেন, হাত গুনে বলে দিচ্ছেন বাঘ দেখা যাবে। প্রতি বছর শীতে আমরা একটা করে পারিবারিক ট্যুর করি, 2-3 দিনের ছোটখাটো উইকেন্ড ট্যুর। যাওয়ার আগে সবাই এক জায়গায় বসে জায়গা ঠিক হয়। গতবার যেমন আমরা গিয়েছিলাম গালুডি, তার আগের বার দীঘার কাছে চাঁদিপুর, তার আগের বার শান্তিনিকেতন। আমরা সারা বছর এই ছোট বেড়ানোটির জন্য অপেক্ষা করে থাকি। অনেক সময় বড় বেড়ানোর থেকে ছোট বেড়ানোয় বেশি মজা হয়, দল বেঁধে যাওয়া হয় বলেই মজা বেশি। জায়গা নিয়ে প্রতিবারে অবশ্য এক একজন এক এক রকম কথা বলে। আমি আর আমার খুড়তুতো বোন বিনু শুধু কিছু বলি না। আমি পড়ি ক্লাস 8-এ আর বিনু 6-এ। আমরা জায়গার কি জানি? আর তাছাড়া আমাদের বেড়াতে গেলেই হলো, জায়গা নিয়ে অত বাজ বিচার নেই। এবার যেমন বড় মামা প্রস্তাব দিয়েছে সুন্দরবন যাবার, শুধু সুন্দরবন যাওয়াই নয়, সেখানে বাঘও দেখাবে বলছে। এই প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ বললে কম বলা হবে, খুব খুব পছন্দ হয়েছে। জঙ্গলে বাঘ আমরা শুধু সিনেমাতেই দেখেছি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প তো কম শুনিনি। সেই বাঘ যদি সত্যি সত্যি দেখতে পাই, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। কলকাতায় ফেরার পর আমাদের দাম বেড়ে যাবে,
স্কুলের বন্ধুরা খাতির করবে। আমরা বড় মামার দলে সুন্দরবনে যেতে চাই। বড় মামা যখন বলছে বাঘ দেখা যাবে, তখন দেখা যাবেই। বড় মামা মিথ্যে বলবে কেন? কিন্তু বাকিরা কি রাজি হবে? আমি আর বিনু দাঁতে দাঁত চেপে বসে আছি। ইস, আমরা যদি ছোট না হতাম, তাহলে নিশ্চয়ই আমাদের মতামত শোনা হতো। মা বলল, আচ্ছা, অনেক সময় বিখ্যাত মানুষরা যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যান, তখন কি হয়? তারা দেখতে পান? বাবু বলল, তুমি ভিআইপিদের কথা বলছো তো? তারা অবশ্যই দেখতে পান। ওদের একেবারে কোর এরিয়ায় লঞ্চে করে নিয়ে যাওয়া হয়, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে। মা বলল, আমরা কোর এরিয়ায় যেতে পারি না? সাধারণদের সবসময় সেই পারমিশন দেওয়া হয় না। সুন্দরবন যেমন সুন্দর, তেমন আবার ভয়ঙ্কর। যে কোনো সময় বাঘ আক্রমণের ভয় আছে। তার উপর ডাকাত, ঝড়, জল এসব তো আছেই। ভিআইপিদের মতো তার আমাদের স্পেশাল সিকিউরিটি দেওয়া হবে না। ছোট কাকা বলল, আচ্ছা, ভিআইপিদের জন্য অ্যারেঞ্জমেন্টটা কি? বাঘ তো আর তাড়া করে আনা যাবে না। মেজদি বলল, কাগজে কিন্তু পড়ি অমুক দেশের প্রেসিডেন্ট তমুক দেশের মন্ত্রী সুন্দরবন সফরে গিয়ে ব্যাঘ্র দর্শন করিয়ে দেন। ছোট কাকু বলল, কচু দেখিলেন একবার সুদানের কোন এক রাজাকে বাঘ দেখানো হবে বলে মেকআপ করে নদীতে লোক নামানো হয়েছিল। বড় মামির চোখ বড় বড় করে বলল, বলো কি, সাজানো বাঘ? বিনু বলল, সিনাত বহুরূপের মতো কাকা। ছোট কাকা সিরিয়াস মুখ করে বলল, অনেকটা ওই রকম। বাঘের মুখোশ পরিয়ে দূর থেকে সাঁতার কাটানো হলো। সুদানের রাজা লঞ্চের মাথায় ডেক চেয়ারে বসে পটাপট ছবি তুললেন আর বলতে লাগলেন, হাই খোয়া, হাই খোয়া। নন্তদা আমার পিসির বড় ছেলে, কথা কম বলে, এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, হাই কোয়া এর মানে কি? ছোট কাকা গম্ভীর গলায় বলল, হাই কোয়া মানে হলো ভয়ঙ্কর। এটা আফ্রিকার একটা ভাষা। বাবা বলল, এই ঘটনা তুই থেকে জানলি? কোন কাগজে বেরিয়েছিল? কই, আমি তো জানি না। ছোট কাকা বলল, কোথাও বেরোয়নি, আমি জানি। সব ঘটনা কি কাগজে বেরোয়? নন্তদা বিবি করে বলল, হাই কোয়া। সবাই আবার হেসে উঠল। আমাদের বেড়ানোর মজা এখনই জমে উঠেছে। বড় মামি বড় মামাকে বলল, তুমি বরং ওই ব্যবস্থাই করো, বাঘের মুখোশ নিয়ে চলো, লঞ্চ থেকে নেমে সাঁতার দেবে, আমরা ছবি তুলব। বাবা বলল, অনেক হাসি ঠাট্টা হয়েছে, এবার জায়গাটা ঠিক করে পালো। সামনে শনিবার যদি বেরোতে হয়, তাহলে আর দেরি করা উচিত হবে না। মেজদি বলল, জায়গার জন্যই তো গোলমাল হচ্ছে। বড় মামা বলল, আমি একটা কথা বলবো। ছোট মাসি বলল, তুমি তো বলছো বড়দা, আমরা চুপ করে আছি। বড় মামা বলল, এবার বরং বিট্টু আর বীরুকে চান্স দেয়া হোক, ওরাই ঠিক করুক কোথায় যাবে। প্রতিবার তো বড়রা স্পট বাছে, এবার ছোটরা বাছুক। মা বলল, ও মা, ওরা কি বলবে, ওরা কি জানে? বিনু লাফ দিয়ে উঠে বলল, জানি জেঠিমা। কাকিমা চোখ পাকিয়ে বলল, পাকামি হচ্ছে? আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, আমি চাই সুন্দরবন। বিনু বলল, আমি চাই সুন্দরবন। বড় মা মিটিমিটি হেসে বলল, তাহলে তার কোনো কথা নেই, সুন্দরবনই যেতে হবে। যাই, আমি ব্যবস্থা করি। যারা সুন্দরবন গেছে তাদের কাছে সুন্দরবন বাড়ানোর গল্প নতুন করে বলে লাভ নেই। যারা যায়নি তাদের কাছে বলে লাভ নেই, কারণ এই বাড়ানোটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। আমরা 2 দিন লঞ্চে চেপে জলের উপর ছিলাম। দুপাশে সবুজ জঙ্গল, ছোট ছোট গ্রাম, নদীর উপর জেলেদের মাছ ধরার নৌকো। নদীর পাড়ে গ্রামের মেয়ে বোরা মিন ধরছে। যত এগুচ্ছি পাশের জঙ্গল থমথম করছে, নদীর স্রোত কমছে বাড়ছে। আমরা লঞ্চের দেখেই হইচই করে সময় কাটাচ্ছি। বড় মামার চোখে দূরবীন, জঙ্গলের ফাঁকে উনি বাঘ খুঁজছেন। নদীদের চোখে ক্যামেরা, ঘন ঘন ছবি উঠছে। রাত হলে নদী ভাসিয়ে চাঁদ উঠল, জলের উপর কুয়াশার স্বর। মা কাকিমা ছর্দি গলা ছেড়ে গান ধরল, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। রাতে লঞ্চ বাঁধা হলো পাড় থেকে অনেকটা দূরে। সারেং মুরগির ঝোল করে ফেলেছে, গরম ভাত দিয়ে সেই ঝোলই বোধহয় অমৃত। বাবা বলল, খাওয়ার সময় তো আওয়াজ করিস না,
লোভে পড়ে বাঘ চলে আসবে। না, বাঘ এলো না। 2 দিন একটা রাত টই টই করে জলে জঙ্গলে ঘুরেও বাঘের লেজটুকু পর্যন্ত দেখতে পেলাম না। তবে সত্যি কথা বলতে কি, বেড়ানোর মজাটা এত বেশি হচ্ছিল যে বাঘ না দেখার কথাতেই অত মাথায় থাকলো না। মাঝে মাঝে শুধু বড় মামাকে খোঁচা দিতে হচ্ছিল, কথা কোচা। বাবা বলল, কি হলো দীপু, তোর বাপ কোথায় গেল? মা বলল, মনে হয় ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছে, ওদেরও উইকেন্ড ট্যুরে যেতে ইচ্ছে করে। ছোট মাসি বেড়াতে শুল বুনছে, বলল, বড়দা, মনে হচ্ছে একটা মুখোশ আনলে ভালো হতো। ছোট কাকা বলল, বাঘ দরকার নেই, বাঘের পায়ের ছাপ দেখলেই হতো। লঞ্চের মাঝি মাল্লা সারেং বাঘ নিয়ে অনেক গল্প শোনাল, তবে জলে থাকার সময় ওরা বাঘের নাম নেয় না, আপনি আজ্ঞে করে। সারেংয়ের নাম হবিবুর মোল্লা, আমরা ডাকি হবিবুর চাচা। হবিবুর বলল, কর্তা, ওনাদের দেখলে ভালো, আবার না দেখাও ভালো। না দেখা ভালো কেন? দেখলে অনেক সময় বিপদ হয়। দূর, আমাদের কি বিপদ হবে, আমরা তো লঞ্চে, লঞ্চ পর্যন্ত তার বাঘ আসবে না। কর্তা, সে কথা কেউ বলতে পারে? সুন্দরবনে এরকম ঘটনা কত ঘটেছে, লঞ্চে উঠে মানুষ ধরে নিয়ে গেছে। বড় মা বিরক্ত হয়ে বললেন, নিক, তুমি একটা জম্পের দিকে খাড়ি ধরো দেখি হইবুর চাচা, বাঘ একটা দেখাতেই হবে, নইলে আমার প্রেস্টিজ থাকবে না। আমাদের লঞ্চ এক দুপুরে খাড়িতেও উড়ালো। ছায়া ছায়া, বেশি গা ছমছমে সেই ভ্রমণ দারুণ হলো। কুমির দেখলাম, হরিণ দেখলাম, কিন্তু বাঘ দেখা হলো না। ঘটনা ঘটল ফেরার দিক। লঞ্চের ইঞ্জিনে কি একটা গোলমাল হলো। হবিবুর চাচা বলল, ক্যানিংয়ে ফেরার আগে একটু মেরামতি দরকার। ঝড়খালি নামে একটা জায়গায় লঞ্চ দাঁড় করানো হলো। নদীর ঘাটে অনেকটা কাদা। আমরা কেউ নামলাম না। নামল শুধু বড় মামা, নন্টুদা আর ছোট কাকা। বাবা বলল, দেরি করো না, ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু ফিরে এসো। আমি বললাম, আমিও যাব। বিনু বলল, আমিও। মা বারণ করলেন। বড় মা বলল, যাক না, সুন্দরবনের জঙ্গল দেখিয়ে তো শুধু চলবে না, মানুষে দেখতে হবে। বাঁশ আর তক্তার উপর ব্যালেন্স করে আমরা ঘাটে পৌঁছলাম। ছিমছাম বাজার, ছড়ানো ছিটানো গ্রাম, শান্ত মানুষ। নন্টুদা ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে এগিয়ে গেল। বড় মামা একটা দোকানে গিয়ে চা আর বড় বড় জিলিপির অর্ডার দিল। ছোট কাকা এদিক ওদিক ঘুরে মাটির হাড়ি কলসির দরদাম করতে লাগল। মিনিট 20-25 পার হয়নি, হঠাৎ নন্টুদা হন্তদন্ত হয়ে এলো। বড় মা বলল, কি হলো? নন্টুদা বিস্ফোরিত চোখে বলল, ওদিকে একটা বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। ছোট কাকা বলল, ভয়ঙ্কর কাণ্ড, গোলমাল কিছু? নন্টুদা ঘাম মুছতে মুছতে বলল, বাড়ির বড় ছেলেকে বাঘই কামড়েছে। আমি বললাম, বাঘ? নন্টুদা উত্তেজিত গলায় বলল, হ্যাঁ, 10-10 গাড়িয়া হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে দল বেঁধে কাঠ কাটতে গিয়েছিল, সেখানে বাঘ অ্যাটাক করে। ছোট কাকা বলল, সে কি রে, বেঁচে আছে? নন্টুদা বলল, বেঁচে আছে, শুনলাম এই লোক নাকি তার দলের একজনকে বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেছে, তাকে কলকাতায় হাসপাতালে পাঠানো হয়েছে। বিনু আমার হাত খামচে ধরে বলল, বাঘের সঙ্গে লড়াই? নন্টুদা বলল, তাই তো মনে হচ্ছে, আমি ওই লোকের ছবি তুলতে যাচ্ছি, তোমরা যাবে? ছোট কাকা বলল, দেরি হয়ে যাবে না তো? বড়াও বলল, হলে হবে, আমি যাব। আমি আর বিনু বললাম, আমরাও যাব। ঘটনা সত্যি। লোকটার নাম অর্জুন, বয়স 40-এর কাছাকাছি। মাটির বাড়ি খুঁজে যখন পৌঁছলাম, অর্জুন তখন দাওয়ায় বসে ধামায় মুড়ি নিয়ে খাচ্ছে, পিঠের ওপর বিরাট ব্যান্ডেজ। কলকাতা থেকে এসেছি শুনেই তার বউ খাতির করে বসালো। তারপর সেই মানুষের মুখে ঘটনাটা শুনলাম। কাঠ কাটার সময় অতর্কিতে বাজ এসেছিল পেছন থেকে। অর্জুনের সঙ্গীর কাঁধে থাবা বসায় নিঃশব্দে, তারপর টানতে থাকে। চিৎকার শুনে সবাই প্রথমটায় হতবাক হয়ে যায়, তারপর ছুটতে থাকে নদীর দিকে। একবার নৌকায় উঠতে পারলেন নিশ্চিন্ত। বাঘ নাকি অনেক সময় প্রথম শিকার ছেড়ে অন্য কাউকে আক্রমণ করে, সে কারণেই পালানো। অর্জুন পালায়নি, সে চট করে বড় গাছের ডাল তুলে তেড়ে যায়।
মানুষ যে একটা সামান্য গেছু ডাল হাতে তেড়ে আসতে পারে এমনটা বেচারি বাঘু বোধহয় কল্পনা করতে পারেনি। সে হতযোগিত হয়ে অর্জুনের সঙ্গীকে ছেড়ে দেয়। তখন সে লোকের কাঁধ থেকে রক্ত ঝরছে। অর্জুন বুঝতে পারে বাঘ ঘাবড়েছে। সে ঝাঁপিয়ে পড়ে সঙ্গীর উপর, তার পা ধরে টান মারে। বাঘের একটা থাবা এসে পড়ে অর্জুনের পিঠে। অর্জুন দিকবিদি জ্ঞানশূন্য হয়ে হাতের গাছের ডালটা ছড়ে। বাঘের চোখে লাগে, বাঘ কয়েক পা পিছিয়ে যায়। ততক্ষণে অর্জুন তার আহত সঙ্গীকে অনেকটা সরিয়ে নিয়েছে। এই সময় বাকেরা নদীর ধার থেকে হৈ হৈ করে ছুটে আসতে থাকে। দুই সঙ্গীকে ফেলে তারা যেতে পারছে না। তাদের হাতে পাথর, লাঠি, কুঠার, দা সবই ছিল। বাঘটা এবার সত্যি সত্যি ঘাবড়ে যায়। কয়েক লাফে জঙ্গলে গা ঢাকা দেয়। অর্জুন আর তার সঙ্গী সাথীরা এক মুহূর্ত দেরি করেনি। বাঘ আবার ফিরে আসতে পারে। তার আহত দুই সঙ্গীকে একরকম কাঁধে ফেলেই নৌকায় উঠে পড়ে এবং সর্বশক্তি দিয়ে দাঁড়বে পাড় থেকে সরে আসে। ঝড়খালিতে আসার পর বেশি আহতকে পাঠানো হয়েছে কলকাতায়। অর্জুনের চিকিৎসা হয়েছে ক্যানিং হাসপাতালে। প্রথম কদিন খুব ব্যথা যন্ত্রণা হয়েছে, তবে এখন অনেকটা সুস্থ। কলকাতার হাসপাতালে যে ভর্তি হয়েছে তার অবস্থারও উন্নতি হচ্ছে। বড় মামা উজ্জ্বল চোখে অর্জুনের হাত ধরে বলল, আপনি তো ভাই বীরের মতো কাজ করেছেন। বাঘের সঙ্গে লড়াই, বাপরে, এ তো গল্প মনে হচ্ছে। ছোট কাকা বলল, আপনি না থাকলে আপনার সঙ্গীকে সেদিন কিছুতেই বাঁচানো যেত না। সত্য সমর্থ চেহারার অর্জুন লাজুক মুখে হেসে বলল, এ আর এমন কি করেছি? শুধু ওনাদেরই সাহস থাকবে, আমাদের থাকবে না? মানুষ কম কিসে? নন্টুদা পটাপট অর্জুনের ছবি তুলতে থাকলো। আমি আর বিনু বললাম, অর্জুন কাকুর সঙ্গে আমাদের ছবি তুলতে হবে। সত্যিকারের বাঘের সঙ্গে ছবি তোলার সুযোগ কেউ ছাড়তে পারে? কলকাতায় গিয়ে সবাইকে দেখাতে হবে না?